সোনালি, ভালো থাকিস তুই। আর শোন, তোর ভাই একটু বড় হয়েই তোর কাছে আসবে। বুড়ো, এখন তো আমাদের একটা সন্তানও হলো গো। আমাদের তো আর কিছুর অভাব থাকলো না। হ্যাঁ, ঠিক বলেছ। এখন থেকে আমরা খুব সুখে শান্তিতে থাকবো। হ্যাঁ গো বুড়ো, এই ছেলের কি নাম রেখেছো গো তুমি? না, এখনো তো নাম রাখা হয়নি। তুমি সুন্দর দেখে একটা নাম রেখে দাও তো। আচ্ছা, এই ছেলে বড় হয়ে নিশ্চয়ই অনেক বড় যোদ্ধা হবে। দেখো তুমি, আজ থেকে এর নাম বিক্রম। বাহ, বেশ সুন্দর নাম রেখেছো তো। বিক্রমই আমাদের এখন একমাত্র বাঁচার প্রদীপ। এই সোনালি নিশ্চয় আমাদের এই সন্তান দেওয়ার জন্য এসেছিল গো, তাই না বলো? হ্যাঁ, তা মন্দ বলনি। চলো এখন বাড়ি যাই। বেশ, তবে তাই চলো। আদেশ করুন মহারাজ, আমি এক্ষুনি সব সৈন্য সামন্ত নিয়ে সেই বুড়ির রাজ্য ধ্বংস করে দেই। না না মন্ত্রী, তুমি যতটা সহজ ভাবছ ততটা সহজ নয়। সহজ হলে আমি নিজেই যেতাম ওই প্রাসাদ থেকে আমার রাজকন্যাকে ফিরিয়ে আনতে। মহারাজ, তাহলে আমরা এখন কি করব? রাজকন্যা তো সেখানে পড়ে থাকতে পারে না। তা ঠিক, এখন আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মধ্যে ওই মায়াবী বুড়ির থেকে ক্ষমতা বেশি আছে। মহারাজ, এমন এক বীরের কথা তো আমি শুনেছিলাম, যার হাতের ইশারায় অনেক কিছু হয়ে যায়, তবে কখনো চোখে দেখিনি মহারাজ। তাই? কোথায় কোথায় সেই বীর? কি তার নাম? যত দ্রুত সম্ভব তাকে হাজির করো আমার দরবারে। আগে মহারাজ, শুনেছি পাশের রাজ্যেই নাকি এরকম এক মহাবীর আছে, যার কাছে এরকম মায়া শক্তি আছে। তার নাম নাকি বিক্রম। সে রাজ্যে নাকি মানুষ রাজার থেকে বেশি সম্মান তাকেই করে। বেশ, তাহলে তুমি আজই যাও, যে সেই মহাবীর বিক্রমকে হাজির করো আমার সামনে। সেই হয়তো পারবে আমার মেয়েকে উদ্ধার করতে। জয় হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে চাচা, এখানে বসে কান্না করছেন কেন? বাবা, আমার তো সর্বনাশ হয়ে গেল বাবা। কাল রাতের ঝড়ে তো আমার সব শেষ হয়ে গেল। দেখো দেখো, আমার সব ফসল যে নষ্ট হয়ে গেল বাবা। চাচা, আপনি কান্না করবেন না, আমি এই এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই নিন চাচা, এখন তো আর আপনার চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে গেল। তুমি বড় বাসা বাসালে বাবা। তুমি আসো বলেই গ্রামের মানুষগুলো সব বিপদ থেকে রক্ষা পায়। না চাচা, আপনারাই তো আমার সব, আপনাদের জন্য কিছু করা তো আমার দায়িত্ব। জীবনে অনেক বড় হও বাবা, সব বিপদ আপদ থেকে রক্ষা পাও তুমি। বাহ, এই রাজ্যের সবাই কি এরকম জাদু জানে নাকি? যাক, বিক্রম রাজি না হলে এই ছেলেকে নিয়েই কাজে লাগানো যাবে। চলো চলো, এখন বিক্রমের খোঁজে যাই। এই যে শুনছো? জি, আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমায় বলছি। আচ্ছা, এখানে এত ভিড় কেন? কি
কি হয়েছে কি? কিছুই হয়নি, তবে হতো যদি মহাবীর বিক্রম না থাকতো। গ্রাম শুদ্ধ পুরে ছাই হয়ে যেত। সে থাকাতেই তো আজ রক্ষে হলো। তা কোথায় পাবো তোমাদের এই মহাবীর বিক্রমকে? এই তো, এই পথ ধরে সামনে চলে যান। নদীর পাড়েই খুব সুন্দর একটা প্রাসাদ দেখতে পাবেন। সেখানেই থাকে আমাদের মহাবীর বিক্রম। কিন্তু আপনি কে? আমি পাশের রাজ্যের মন্ত্রী। খুব বিপদে পড়ে তোমাদের মহাবীরের খুঁজে এসেছি। তার সাহায্যের যে খুব প্রয়োজন আমাদের। বেশ, আপনি তার প্রাসাদে যান, সেখানেই তাকে পাবেন। আর সে অনেক দয়ালু, অবশ্যই আপনাকে সাহায্য করবে। বেশ, যেই দেখি। আরে, এ তো সেই বালক যে জমিতে চাষিকে সাহায্য করছিল। ও এখানে কি করছে? মনে হয় মহাবীরের প্রাসাদেই কাজ করে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করি মহাবীরের কথা। এই যে বালক, তোমার মালিক মহাবীর বিক্রমকে কোথায় পাবো বলো তো? জি, আপনারা কারা? বিক্রমকে কেন খুঁজছেন? তুমি বেশি কথা বলো না, যাও বিক্রমকে যে বলো পাশের রাজ্যের মন্ত্রী এসেছে তার সাথে দেখা করতে। মন্ত্রী সাহেব, বলুন আপনি আমার কাছে কি চান? তোমার কাছে মানে? তোমার কাছে কি চাইবো আমি? আমি তোমার মালিক মহাবীর বিক্রমের কাছে সাহায্য চাই। যাও তাকে নিয়ে এসো। আজ্ঞে মন্ত্রী সাহেব, আমি বিক্রম, তবে আমি কোনো মহাবীর নই, আপনাদের মতোই সাধারণ মানুষ। কি? আপনি সেই বিক্রম? আমায় ক্ষমা করুন, আমার যে বড্ড ভুল হয়ে গিয়েছে। আপনার নামে নানান কথা শুনে আমি ভেবেছিলাম আপনার মধ্যে হয়তো অনেক দাম্ভিকতা থাকবে, কিন্তু আপনার এই সাধারণ চালচলনে যে আমি অতি মুগ্ধ হয়ে গেলাম। জি মন্ত্রী সাহেব, এখন বলুন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আগে আমাদের মহারাজ রায়প্রতাপ খুবই বিপদে পড়েছে, তাই সে আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। বেশ, আপনারা এসেছেন, আমি অবশ্যই যাব। আমি কাল সকালে আপনাদের দরবারে হাজির হব। ধন্যবাদ মহাবীর, আমরা আপনার অপেক্ষায় থাকব। আসুন মহাবীর, আসুন। মহারাজ, উনি সেই মহাবীর বিক্রম যার কথা আমি আপনায় বলেছিলাম। বাহ, যেমন নাম তেমন সৌন্দর্য। আমি সত্যিই মুগ্ধ তোমায় দেখে। তুমিই পারবে আমার রাজকন্যাকে উদ্ধার করতে। তুমি আমার রাজকন্যাকে বাঁচাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। মহারাজ, আমায় ছোট করবেন না। কি হয়েছে আপনার রাজকন্যার? কোথায় সে, বলুন আমায়। সে এক মায়াবী বুড়ির হাতে বন্দী। সেই মায়াবী বুড়ি তাকে আটকে রেখেছে। তুমি তাকে রক্ষা করো। মায়াবী বুড়ি তাকে আটকে রেখেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খুলে বলুন তো। মহাবীর, আমি আপনাকে বলছি, শুনুন তাহলে। সে 20 বছর আগের কথা। আমাদের মহারাজের তখন কোনো সন্তান ছিল না। মহারাজ আর রানীমা এই নিয়ে সবসময় মন খারাপ করে থাকতেন। তারপর মহারাজ একদিন এক দরবেশের শরণাপন্ন হলেন। বাবা, আমার যে কোনো সন্তান নেই বাবা, দয়া করুন বাবা, এমন কোনো উপায় বলে দিন যার মাধ্যমে আমার সন্তানের প্রাপ্তি হয়। যা, চিন্তা করিস নে, পাশের ওই বনের মাঝে যাবি। সেখানেই দেখবি একটা গাছে একটা আপেল ঝুলে আছে। লাল টকটকে সে আপেল। শুধু একটাই আপেল থাকবে সে গাছে। সেই আপেল নিয়ে যেয়ে তোর বউকে খাওয়া। তবে খুব সাবধান, সে আপেল আনতে যেয়ে না তোর জীবন হারাস তুই। তা যা হয় হবে বাবা, আমি সেই আপেল আনবই। মহারাজ বনের মাঝে যে সেই আপেল নিয়ে এলো। আর প্রাসাদে এসে সেই আপেল দিল আমাদের রানীমাকে। বছরখানেক পর রানীমা জন্ম দিল এক ফুটফুটে কন্যা শিশুর, যার মাথা জুড়ে ছিল সোনালী রঙের চুল।
অপরূপ দেখতে সেই রাজকন্যা। মহারাজ রাজকন্যাকে তো পেলেন, কিন্তু আমরা হারালাম আমাদের রানীমাকে। তুমি আমার ছেড়ে চলে গেলে রানী। এখন আমি এই কন্যা নিয়ে কি করব বলো? আমি তোমায় কথা দিলাম, তোমার এই ভালোবাসার উপহার আমি খুব যত্ন করে রাখবো। কখনো কোনো কষ্ট দিব না আমাদের মেয়েকে। সে তো অনেক আগের কথা, কিন্তু এখন সে রাজকন্যা কোথায়? এই তো সেদিন রাতের কথা, রাজকন্যা বেশ ঘুমাচ্ছিল তার রুমে। যাই, আমার রাজকন্যাকে এক পলক দেখে আসি। আরে, আমার রাজকন্যাকে নিয়ে কোথায় যাচ্ছ? দিয়ে যাও, আমার রাজকন্যাকে দিয়ে যাও। আমার গাছের ফল খেয়ে এই মেয়ে জন্মেছে। এই মেয়ে আমার সাথে থাকতে আমি বেঁচে থাকতে পারবো। এই মেয়েকে আমি নিয়ে গেলাম, ভুলেও ওকে খুঁজতে আসবি না। তো বন্ধুরা, সোনালী ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের অ্যাডওয়াইটি চ্যানেলটি, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে। ধন্যবাদ।